মানহানির ৫ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি, সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা, বিপাকে অফিসগামী ও শিক্ষার্থীরা। এবং রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে ইতিহাস গড়তে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। মানহানির অভিযোগে দায়ের করা ৫ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে সিএমএম আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ওই বছরের অক্টোবরে হাইকোর্টের আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় ১০ বছর। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আরও ৭ বছরের সাজা হয় বিএনপি নেত্রীর। তিনি তখনও পুরান ঢাকার নাজিমুদ্দিন সড়কের কারাগারে ছিলেন। এছাড়া বিএনপি প্রধানের বিরুদ্ধে মানহানি সহ আরও অনেক মামলা হয়। ভোর থেকে রাজধানী ঢাকায় প্রায় ২ ঘন্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে তৈরি হয়েছে জলজট, ফলে ভোগান্তিতে পড়েছে অফিসগামী ও শিক্ষার্থীরা। সকালে টঙ্গী, হাউস বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী ও জসিমউদ্দিন এলাকায় দেখা গেছে তীব্র যানজট। অন্যান্য দিনের তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা তেমন বাড়েনি। বৃষ্টির কারণে অধিকাংশ মানুষই ছাতা নিয়ে অপেক্ষা করছেন গন্তব্যের বাসের জন্য। বেশি সমস্যায় পড়েছেন অফিসগামী মানুষজন। এছাড়া বৃষ্টির ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে আবহাওয়া অফিসের পূর্বাভাসে। বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি, তবে মানুষের দুর্ভোগ কমেনি। এখন সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। দেশের ১১ জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। এর মধ্যে ফেনীতে মারা গেছেন সর্বোচ্চ ২৬ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। লক্ষ্মীপুরে খুব ধীর গতিতে নামছে বানের জল। ৫ উপজেলার মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট প্রকট হয়েছে কবলিত এলাকায়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন ১০ লাখ বানভাসী। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও সেগুলো অপ্রতুল বলছেন দুর্গতরা। না, এই পর্যন্ত আমাদের এখানে কোনো মিডিয়ার কোনো লোক আসে না, বা কোনো সংস্থার কোনো লোকও আসে নাই, কোনো ওষুধপত্র দেয় নাই, বা আমাদের চাষবাসেদের জ্বালা রোয়া বা মৎস্য ঘরবাড়ি যেগুলো ক্ষয়ক্ষতি গেছে এগুলার কোনো উদ্যোগ নেই, কোনো তালিকাও কেউ করে নাই। মাছের চাষ, ফিশারি টিশারি এগুলো সব চলে গেছে। আমরা এখনো কেউ এখানে আসে নাই, কেউ জিজ্ঞাসা করে নাই। ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই পর্যন্ত কেউ আসাও নাই, কোনো দেখাশোনাই করে না। অনেক ক্ষতি, হ্যাঁ, পুরো এলাকায় আমরা খুব ক্ষতিগ্রস্ত। এদিকে নোয়াখালীতে এখনো জলমগ্ন ৭ উপজেলা। কিছু এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। পানির কারণে এখন কেউ যেতে পারে না, বাসা যেতে পারে না। এত বড় একটা আশ্রয় শিবিরে সরকারি অনুদান এই পর্যন্ত আমাদের এই আশ্রয় শিবিরে কোনো অনুদান আসে না। ঘরের ভিতরে পানি, অনেক পানি, তারা শুকনা খাদ্য খেয়ে জীবন বাঁচিতেছে এবং এই গ্রামের মাঝে অনেক আসছে, সেটা মেইন রাস্তার ভিতরে খুবই নগণ্য। এই বন্যায় সবচেয়ে ক্ষতির সম্মুখীন ফসলি জমিগুলো, যার অধিকাংশই পানিতে তলিয়ে রয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
দর্শক, বন্যার আরও খবর জানতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। অরণ্য, নোয়াখালীর বন্যা পরিস্থিতি একদম স্থিতিশীল অবস্থায় রয়েছে। আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটি একটি নোয়াখালীর আঞ্চলিক সড়ক। আপনি দেখতে পাচ্ছেন যে আঞ্চলিক সড়কে এখনো কিন্তু গত 15 দিন যাবত এই সড়কটি পানিতে ডুবে আছে। আর যেহেতু এই সড়কটি পানিতে ডুবে আছে, স্বাভাবিকভাবেই সহজে ঢালা করা। এবং আমি এখনো দেখেছি যে নোয়াখালীতে অনেকগুলো রাস্তা আছে, যে রাস্তাগুলো পানিতে ডুবে থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ যে নৌকা আছে সে নৌকা এখনো ব্যবহার করছে। আর এর পাশাপাশি যে দুর্ভোগটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগের প্রাদুর্ভাবে কিন্তু নোয়াখালীতে এই মুহূর্তে হাসপাতালের যে সূত্রটি আমাদেরকে জানিয়েছে, সেখানে কয়েক হাজার কিন্তু ডায়রিয়া রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া প্রতিদিনে কিন্তু নতুন নতুন রোগী হাসপাতালে আসছে এবং পূর্বের রোগীরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরছে। সেই যেটি চিকিৎসা নিয়ে বাড়ছে, অনেকে কিন্তু হাসপাতালে এখনো রয়ে গেছে। এছাড়া নোয়াখালীতে প্রায় এ পর্যন্ত 255 জন কিন্তু সাপে কাটা রোগী হাসপাতালে বিভিন্ন সময় ভর্তি হয়েছে এবং অনেকে চিকিৎসা পাচ্ছে, অনেক থেকে চলে গেছে। আর সবচেয়ে যে বড় বিষয়টি এখন দেখা দিয়েছে সেটি হচ্ছে বন্যার শুরুতে যে পরিমাণ ত্রাণ সরবরাহ করা হতো বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে যারা আসতো, সংখ্যা শুধুমাত্র বাসিন্দা আছে তাদের প্রচেষ্টা এবং এই অঞ্চলে যারা প্রবাসী আছে তারা কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করে আশ্রয় কেন্দ্রগুলোকে এখনো টিকিয়ে রেখেছে। ফলে যে ত্রাণের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা কিন্তু মেটানো সম্ভব হচ্ছে না। সরকারি যে ত্রাণ সরবরাহ সেটা রয়েছে, সেটা যে আশ্রয় কেন্দ্রে বসবাসকারী লোকের তুলনায় খুবই কম। তো স্বাভাবিক জীবনযাপন কবে ফিরতে পারবে এই অঞ্চলের মানুষ সেটি বলা খুবই মুশকিল। এবং খালের পানি যেহেতু নিষ্কাশিত হচ্ছে না, পানি প্রবাহিত হচ্ছে না, সেহেতু পানিবন্দী মানুষের দুর্দশা যত দিন যাচ্ছে তত বেশি হচ্ছে। অরণ্য, আপনাকে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশের এই কর্মকর্তা ঢাকা জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের দায়িত্ব ছিলেন। কয়েক মাস আগে তিনি পুলিশ সুপার হিসেবে সুপার নিউমারারি পদোন্নতি পান। ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় নির্বিচারে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করা হয়। অভিযোগ রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার কাফির নেতৃত্বে এই গুলিবর্ষণ চলে। দর্শক, আপনারা অবগত আছেন সাভার এবং গাজীপুর শিল্পাঞ্চলে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এই বিষয়ে আরও খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, যৌথ বাহিনীর অভিযানের কি খবর রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকালকে আপনারা জেনেছেন যে সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্প অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শিল্প কলকারখানার গত কয়েকদিনের যে অস্থিরতা সেটিকে স্বাভাবিক করার জন্য কিন্তু গতকাল রাত থেকে এই জায়গাগুলোতে যৌথ বাহিনীর অভিযান চলছে। এবং আমরা দেখেছি যে আপনার সকাল থেকে গাজীপুরে তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। শিল্প কলকারখানাগুলো কিন্তু দু একটি কারখানায় অসন্তোষের তথ্য কিন্তু আমাদের কাছে আছে, যার মধ্যে টঙ্গী এবং কোনাবাড়ি কিছু এলাকায় আপনার এই পোশাক কারখানাগুলো হচ্ছে আপনার অসন্তোষ দেখা দিয়েছে শ্রমিকদের মাঝে। আমরা এখন দেখছি গুলশান স্প্রিং নামে একটি শিল্প কারখানায়, এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে এখানকার নিরাপত্তার অগ্রিম দায়িত্বে কিন্তু তারা রয়েছে। এই ফ্যাক্টরিটি হচ্ছে গুলশান স্পিনিং মিল কারখানাটি হচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা গাজীপুরে যিনি পুলিশ সুপার আবুল কালাম আজাদ তার সাথে আসলে কথা হয়েছিল। তিনি জানাচ্ছিলেন যে পুলিশের সদস্যরা এবং সেনাবাহিনী, বিজিপি অথচ সবার যৌথ ভাবে কিন্তু হচ্ছে এই পোশাক কারখানাগুলো কিন্তু হচ্ছে সার্বিক নিরাপত্তা তারা নিশ্চিত করছেন। তো সেই দিক থেকে আমরা গাজীপুরে যিনি প্রশাসক আছেন
সেই জেলা প্রশাসকের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি ওহিদুল ইসলাম, তিনি বলছিলেন যে অর্থাৎ হচ্ছে পোশাক কারখানার যে শ্রমিক অসন্তোষের ব্যাপারে বিজিএমই, বিকেএমই এবং বিটিএমই যে অন্যান্য যে আপনার পোশাক কারখানার যে মালিক সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোর যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে তারা কথা বলেছেন। অর্থাৎ যে সামগ্রিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে তাদের যে অবজারভেশন আছে, শ্রমিকদের দাবি দাবা আছে, এগুলো নিয়ে কিন্তু হচ্ছে কাজ করতে তাদের কিন্তু নির্দেশনা দিয়েছেন। আর আরেকটা বিষয় যে আপনাকে জানিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার পোশাক কারখানার শ্রমিকদের যে অর্থাৎ দাবিটি সে কিন্তু আসলে খুব মানে জোরালো কিছু না। যেমন আপনার তারা হচ্ছে নাইট অ্যালাউন্স চাচ্ছে এবং কি হচ্ছে নারী শ্রমিক পোশাক কারখানার শ্রমিকদের নেওয়ার জন্য কিন্তু হচ্ছে তারা হচ্ছে দাবি জানাচ্ছেন। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেতে জেনেছি যে বেতন অবকাঠামো কিন্তু হচ্ছে তাদের গ্যাজেট আকারে ধারণ করেছে এবং আপনার যে শ্রম আইন যে রয়েছে সেই শ্রম আইনে কিন্তু হচ্ছে তাদের সম্পূর্ণ সুরক্ষার যে বিধানগুলো রয়েছে সবই কিন্তু রয়েছে। তারপর পোশাক কারখানার শ্রমিকরা কেন এই আন্দোলন করছে সেটি নিয়ে কিন্তু এক ধরনের আপনার ধোঁয়াশা তৈরি হয়েছে। উঠে আসছে যে পেছন থেকে কেউ ইন্ধন দিয়ে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় কিনি, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। সেই দিকে কিন্তু জেলা প্রশাসক যিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছে ওহিদুল ইসলাম, তিনি বলছিলেন যে ইন্টারনেটের মাধ্যমে সেই পোশাক কারখানার আন্দোলনকে কারা উস্কে দিচ্ছেন সেটি কিন্তু খতিয়ে দেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট ভিত্তিতে কিন্তু হচ্ছে তাদের আইনের আওতায় আনার জন্য কিন্তু অলরেডি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু নির্দেশ দিয়েছে। তো অন্যান্য যে সার্বিক পরিস্থিতি অর্থাৎ হচ্ছে পুলিশের যে লুট হয়ে যাওয়া অস্ত্র এবং অন্যান্য যে অপরাধীরা, চিহ্নিত অপরাধীরা, তাদের গ্রেফতারেও কিন্তু অভিযান চলবে গাজীপুরে, জানিয়েছেন আপনার পুলিশ সুপার আবুল কালাম আজাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ গাজীপুর থেকে। আবির, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি অতিমাত্রায় বেড়ে গেছে। পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ রক্ষায় সোমবার দিবাগত মধ্যরাতে কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 5 ফুট উঁচু করে খুলে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে জলবিদ্যুৎ কেন্দ্র দিয়ে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে 98,000 কিউসেক এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন ঘুরিয়ে প্রতিদিনের ধারাবাহিক 32,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রাঙ্গামাটির সড়ক বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সারাদিন পানির স্রোত তীব্র থাকলে ফেরি চলাচল বন্ধ রাখা হবে। এদিকে ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানিতে কয়েকদিন ধরেই কাপ্তাই হ্রদে জলে টইটুম্বুর। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙ্গামাটির অন্তত 1.25 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে। জেলার 15,000-এর মতো কৃষক তাদের কৃষিজ প্রায় 6,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ সূত্র নিশ্চিত করেছে। দর্শক, শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। মানহানির 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি, সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা, বিপাকে অফিসগামী ও শিক্ষার্থীরা। এবং রাওয়ালপিন্ডি টেস্টের 5ম দিনে ইতিহাস গড়তে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।